গুড মর্নিং সবাইকে। এখন রাত 3টা বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আজকে যাব বড়মার উদ্দেশ্যে। তো সেই জন্যই এত ভোরবেলা তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য উঠেছি। তো যাই হোক, নেমে আমি ঘর উঠোন ঝাড় দিয়ে স্নান করে দেখা হচ্ছে তারপরে। তো দেখতেই পাচ্ছ আমি ঘরটা ঝাড় দিচ্ছি। তো এইভাবে তো তোমাদের ব্লগ দেখানো হয় না, তো ভাবলাম এই সুযোগে তোমাদের একটু দেখাই। তো যাই হোক, দেখতে থাকো, আমার পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর বেশি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে সবার কাছে। আর কীরকম ভিডিও পেতে চাও সেটা জানতে অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং কমেন্ট করতে থাকো। তো ঘরটা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি যাচ্ছি বড়মার ওখানে। তো সকাল সকাল তো উঠতেই হবে। তো দেখতেই পাচ্ছ আমি স্নান ধান করে চলে এসেছি। এবার গোপাল সেবা দেবো। ওকে না তুলে থুয়ে, না খাইয়ে, না স্নান করিয়ে থুয়ে তো আর যেতে পারবো না। তাই গোপালের কাছে আসলাম, এবং যেহেতু অন্ধকার সেই জন্য একটু অন্ধকার অন্ধকার ভাব আছে। তো তোমরা কিছু মনে করো না। তো এটা আমার বড়মার কাছে যাওয়ার ফাইনাল লুক। তো এখন বাজে 4টে বাজে। তো 4টে ট্রেনটা তো চলে গেছে। আর আমার ভাই আসলে বড়মার ওখানে দণ্ডি কাটবে। তো এখন দেখতে পাচ্ছ যে আমরা ওখান থেকে বেরিয়ে কিছুটা পথ ভ্যানে এসেছি, তারপরে ট্রেনে উঠেছি। তো আমার ছেলে জানলায় কি যেন দেখছে, ওর মুখটা তো দেখতেই পাচ্ছ না তোমরা। তো দেখো, আমাদের সাথে এরাও গিয়েছিল। আর আমার এই ভাইটাই হচ্ছে যে দণ্ডি কাটবে, আর আমার মা। তো পুরো ট্রেনের ভিতরের ভিউটা তোমাদেরকে দেখালাম। প্রচুর ফুল এসেছে জানো, দেখে মনে হচ্ছিল যে ফুল কিনে নিই, ফুল নিয়ে যাই। তো ফাইনালি চলে এসেছি আমরা নৈহাটি। ওভারব্রিজ পার হচ্ছি, তারপরে ওভারব্রিজ পার হয়ে দেখো এখন বাজে ঠিক 5টা। ওভারব্রিজ পার হয়ে তারপর বড়মার ওখানে যাব। ওই পকেটে হাত দেখে হাঁটে, পড়ে যাবি। তো দেখতেই পাচ্ছ এখনো সেই অন্ধকার অন্ধকার ভাবটা খুব একটা নেই। তবে স্টেশনটা যে দিনের বেলায় যতটা জাঁকজমক লোকে লোকানো হয়ে থাকে, তবে আমাদের একটু একটু শীতও করছিল। তো তবুও যেতে তো হবেই, খুব যে শীত করছিল তা না। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি গুটি গুটি পায়ে বড়মাকে দর্শন করতে। এবং আমার ভাই বড়মার ওখানে ডন্ডি কাটবে, তাই সেটার জন্যই আমরা যাচ্ছি। তো আমি যে থাম্বনেলটা দেবো, থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পারবে যে অ্যাকচুয়ালি কী জন্য যাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি বড়মার কাছে, আমাদের স্টেশনের কাছে। প্রচুর জবা ফুল ছিল, তো সময়ের অভাবে কেনা তো হয়নি। আর এখানে এসে দেখি এক পিস জবা ফুলের মালার দাম 50 টাকা, আর তার থেকে বেশিও আছে, যে যেমন নিয়ে পারছে এই আর কি। তো আমার ভাই একটা জবা ফুলের মালা নিল, আমি একটা নিলাম। দুটো নিয়ে আমরা গঙ্গার দিকে রওনা হচ্ছি। আমার ভাই যেহেতু স্নান করবে, তো আমার ছেলে তো লাফাচ্ছে স্নান করার জন্য। গাইস, তোমরাই বলো যে এই শীত শীত ভাব এখন যদি ও স্নান করে তাহলে ঠান্ডা লেগে যাবে না? ওকে বলে বোঝানোই যায় না। তো যাই হোক, আমি যাচ্ছি বড়মার কাছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক ভোর 5টার সময় বড়মার এখানের অবস্থা। আর এখানকার সবাই বলা কওয়া করছিল রাত 3টে থেকে নাকি লাইন দেয়, আর লাইনের অবস্থা দেখো।
ও মাই গড, কি অবস্থা দেখো গাইস। মানে একটা লাইনে দুজনকে দাঁড়াতে পারলে ভালো হয়, এই আর কি। তো আমরা গঙ্গার দিকে যাচ্ছি, তো গঙ্গার কাছাকাছি প্রায় লাইন চলে গেছে। তো আমার ভাই স্নান করার আগে একটু যাই হোক তার ব্যক্তিগত কাজ সেরে আসলো এবং গঙ্গায় নেমে গেছে। তো এখান দিয়েই শুনেছি বড় মা নাকি ওঠে, মানে এখান থেকে উঠে মন্দিরে যায়, এখান মন্দির থেকে নেমে জলে নামে। তো এখানকার পটগুলো নাকি কিছুতেই সরে না, নাকি জানি না আমি ঠিক, যে এখনই নাকি এই পটটা আমরা তো যখনই যাই তখনই এই পটগুলো দেখতে পাই। ওইদিকে আর একটা ঘাট আছে, তো ওখান থেকে স্নান করে উঠে আসতে গেলে খুব মুশকিলের ব্যাপার, আর এখান থেকে উঠলে সব থেকে ভালো হয়। তাই ভাইকে বললাম যে পট হোক যাই হোক তুই স্নান করে উঠে পড়। তো ও তো ওখানে নেমে মানে কি বলবো, কচুরি পানাগুলো সরাতে সরাতেই ওর অর্ধেক টাইম পার হয়ে গেল। হ্যাঁ, আর আমার ছেলে তো লাফাচ্ছে। যাই হোক, ওকে তো স্নান করতে আমি দেবই না এখন, পরে স্নান করবে যখন ওর মামা আর একবার স্নান করবে তখন। তো যাই হোক, কচুরিপানাগুলো ছড়িয়ে স্নানটা করে নিল আর জলও ভর্তি করে নিল। এবার ওর গন্ডি কাটা শুরু হবে। আবার ডুব দে, ডুব দে, ডুব দিয়ে জল ভর। তো হাতে চক দিয়ে দেওয়া হয়েছে, আর আমার হাতে ও ঘরটা দিয়ে দিচ্ছে, যেহেতু জলটা আমি ছিটাবো তাই। তো দেখতেই পাচ্ছ এক এক করে গন্ডি কাটছে আর এগোচ্ছে। ওর একটা মানসিক ছিল, সেটা পূর্ণ হয়েছে, তাই বড় মার কাছে এসেছে দণ্ডি কাটতে। আর তাকগুলো দেখে তোমরা বুঝতেই পারছো অনেকেই দণ্ডি কাটতে কাটতে গেছে, তো সেই লাইন ধরেই ও দণ্ডিটা কাটতে কাটতে যাচ্ছে। অল্প অল্প করে দিচ্ছে। মা দেখো স্লিপ স্লিপ কেটো না, ওর কাছেই আছে। না না আছে। আর আমার ছেলের তো কাজ নেই, সামনে সামনে শুধু ঘুরছে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ওর দণ্ডি কাটতে কাটতে বড় মার কাছে যেতে পারে। আর সব থেকে বড় কথা, ওর এই দণ্ডি কাটার আগে ওর শরীরটা খুব খারাপ হয়েছিল, এত শরীর খারাপ হয়েছিল যে বলার ভাষা নেই, উঠতে পর্যন্ত পারছিল না। তাও জেদ ধরে বড় মার কাছে এসছে যে আমার এত শরীর খারাপ হচ্ছে, আর আমি মানসাটাও দিইনি, আমি মানসাটা দেব তারপরে। আর সব থেকে বড় কথা, যেহেতু দণ্ডি কাটার পরের ভিডিও, তো তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ভাই এই দণ্ডি কাটার পরে তার শরীর পুরো সুস্থ হয়ে গেছে। মানে যে ছেলে উঠে দাঁড়াতে পারছিল না সে পুরো সুস্থ। তো বুঝতেই পারছো তোমরা, বড় মার কৃপা অবশ্যই আছে। তো দণ্ডি কাটতে কাটতে মাঝপথে ও চলে এসেছে। ইনফ্যাক্ট হাঁপিয়েও গেছে। তো বললাম একটু দাঁড়া, তারপরে দণ্ডি কাট, তাই আবার একটু দাঁড়িয়ে নিয়ে আবার কাটছে। পাশে দাঁড়িয়ে আছে আমার মা, আর সাথে আমার মায়ের, আমার ভাইয়ের আসলে কি বলবো তোমাদের, শাশুড়ি।
ভালো করে তোমাদের কি মনে হচ্ছে আমার ভাই কি দণ্ডি কাটার মানে পর্যন্ত পৌঁছাতে পারবে? তো তোমরা যদি আশীর্বাদ করো আর যদি লাইক কমেন্ট করো তবেই ওরা দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে পৌঁছাতে পারবে। তো ঝটপট লাইক কমেন্ট আর শেয়ার প্রচুর করো। তো দণ্ডি কাটতে কাটতে আমার ভাই সীমানায় চলে এসেছে, আর আমার ভাই পুজো দিতে ভিতরে ঢুকে গেছে, আর সেই সাথে আমার ছেলেও গেছে। আর আমি বাইরে যাওয়ার খুব চেষ্টা করেছি, কিন্তু ওই দণ্ডি কাটা লোকের সাথে একজনই যেতে পারবে এরকম নিয়ম আছে নাকি, সেটা যদিও বা আমি জানতাম না, এই জানলাম। তো যাই হোক, সে ভালোই ভালোই পুজো দিয়ে ফিরে আসুক, তারপরে আমরা আবার লাইন দাঁড়াবো, আর আমরা আবার লাইন দাঁড়িয়ে মাকে দর্শন করব। ওরা বাইরে থাকবে আর আমরা মাকে দর্শন করতে যাব। পুজো দেব না, কিন্তু মাকে দর্শন, মার কাছে আসবো, মাকে দর্শন করব না, কি করে হয় বলো? তো দেখো আমার ছেলেকে কেমন দেখা যাচ্ছে। তো আমরাও লাইন দাঁড়িয়ে বড় মার কাছে চলে গেছি, আর দেখো উপরে লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি তাই, ধর্ম হোক যার যার, বড় মা সত্যি সবার। তো যাই হোক, আমরা গেটের কাছে পৌঁছে গেছি এবং আমরা এক এক করে যে লাইন, যে নিয়মগুলো এখানকার আছে সেই নিয়মগুলো পুরোটাই পালন করব, এবং তার জন্য গুটি গুটি পায়ে এগোচ্ছি। অনেকটা সময় এইভাবে অতিক্রম করে, আসলে কি বলতো, কষ্ট না করলে কখনোই মাকে দর্শন করা যায় না। মাকে দর্শন করবে আর কষ্ট করবে না, তা কি হয় বলো? তো অনেক কষ্ট, অনেক সেই সকালে, তোমরা তো বুঝতেই পারছো কত সকালে ঘুম থেকে উঠেছি, আর কত কষ্ট করে আমি এই মাকে দর্শন করার জন্য ছুটে ছুটে এসেছি। তো মা তুমি সবার মঙ্গল করো, সবার ভালো রেখো। আর দেখো কত ভক্ত মাকে দর্শন করতে এসেছে, কত ভক্ত, সবাইকে অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ, যে এত কষ্ট করে তবুও মা এসেছে, মার কাছে এসেছে ওরা, মায়ের ভক্ত তাই না এসেছে। তো দেখো আমরা একটা ছোট্ট করে সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম। কষ্ট দুঃখ সব কিছুর মধ্যে একটু আনন্দ না করলে হয় বলো? তো সবাই পিছন পিছন আসছে, আমিও আছি, এবং মাকে দর্শন করবো বলে গুটি গুটি পায়ে এগোচ্ছি। তো ভিতরে এত কষ্ট করে যাওয়ার পরেও দেখো কতগুলো বেরি পার করে তারপরে মার কাছে যেতে হবে। এই জন্যই বলে কথায় আছে, কষ্ট না করলে কখনো কষ্ট হয় না। সত্যি তাই। তো এক লাইন পার করছি, আর এক লাইন ঢুকছি, আর এক লাইন পার করছি, আর এক লাইন ঢুকছি, এই করছি, এই আর কি। বাড়িতে তো আর কোনো চাপ নেই, মার কাছে এসেছি, তার মানে বাড়ির সব টেনশন ভুলে গিয়ে মাকে দর্শন করার জন্য গুটি গুটি পায়ে যাচ্ছি। তো লাইন শেষ হচ্ছে না, তবে খুব আনন্দ হচ্ছে যে ফাইনালি আমার ভাই তার যে মানে তার যে ইচ্ছেটা পূরণ করতে পেরেছে। তো মার কাছে চলে গেছি, এবার প্রণাম করে মায়ের দর্শন করব বলে ঢুকছি। তো তোমাদেরকেও দেখাবো মায়ের মুখখানা, এত সুন্দর মায়ের মুখখানা, তোমাদের কি বলবো। দেখো দূর থেকে এসেছি মা তোমাকে দর্শন করতে, দেখেছো কত সুন্দর মায়ের মুখখানা, যদিও বা ক্যামেরায় ঠিক উঠছে না, তোমরা কতটুকু তোমাদেরকে দেখাতে পেরেছি আমি জানি না, তবে যদি দেখাতে পারি তো সত্যি আমি খুব খুশি হব। তো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে মায়ের মুখখানা, কত সুন্দর দেখতে হয়েছে।
আর ওরা পরে মায়ের দর্শন করে খুব সুন্দর সুন্দর নদীর ধারে মানে গঙ্গার ধারে ছবি তুলে আমরা বাড়ি ফেরার পালা। তো ট্রেনে করে বাড়ি ফিরছি। যারা যারা এখনও মাকে দর্শন করোনি অবশ্যই মাকে দর্শন করো, অবশ্যই। মায়ের মহিমা প্রচুর, আমরা প্রায়ই যাই। তো এই দণ্ডিকাটা বলে কথা না, আমরা সত্যি প্রায়ই যাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।